আমি শুরুতেই বিগত সরকারের কয়েকটা উক্তি আপনাকে মনে করিয়ে দিই। শেখ হাসিনা প্রায় একটা কথা বলতেন, আমি না থাকলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হবে। শেখ হাসিনা আরেকটি কথা বলেছিলেন ভারত সম্পর্কে, ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত আজীবন মনে রাখবে। তিনি আরও প্রমাণ করবার চেষ্টা করতেন বাংলাদেশের স্টেবিলিটি একমাত্র বজায় আছে কেবলমাত্র তিনি ক্ষমতায় আছেন বলে। এগুলো একটা বয়ান যেটা একটা ফ্যাসিস্টকে তৈরি করতে হয়, না হলে তার ক্ষমতায় থাকবার ন্যায্যতা তৈরি হয় না। সো তিনি এই ধরনের বয়ানগুলো তৈরি করতেন। তাকে যখন বাংলাদেশের 17 কোটি মানুষ ছুড়ে দেশ থেকে বিদায় করলো, তিনি আশ্রয় নিলেন সেই দেশে, যেই দেশের ব্যাপারে তিনি বলেছিলেন আজীবন তারা মনে রাখবে ভারতকে আমি যা দিয়েছি। এবং সেখানে বসে তিনি, তার হাতে তো 28 লক্ষ কোটি টাকা পাচারের টাকা আছে, বছরে $16 বিলিয়ন ইজ নট আ ম্যাটার অফ জোক। এই টাকাটা তো ছড়ানোই যায়, তাই না? এই টাকা কার কাছে গেছে, কত গেছে, কিভাবে গেছে, উই ডু নট নো, বাট গেছে নিশ্চয়ই। না হলে পুরো বিশ্বব্যাপী একটা জনমত কি করে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে তৈরি করছে, যেটা প্রমাণের চেষ্টা করে যে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশ আর সেকুলার কান্ট্রি নাই, বাংলাদেশে এখন সংখ্যালঘুরা অপ্রেসড বা তারা নিরাপত্তাহীন। সেক্ষেত্রে আপনি মনে করছেন টাকাই তাদের অন্যতম শক্তি? টাকা তাদের একটা বিরাট শক্তি, এবং ভারতের মধ্যে আমি এক ধরনের পরাজয় বোধ এবং উন্মাদ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। পরাজয়টা এ কারণে, এই যে ভারত ভেবেছে দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে দাদা, তারা একটার পর একটা রাষ্ট্র, বন্ধু রাষ্ট্রকে শত্রু রাষ্ট্রে পরিণত করেছে, কিন্তু তাদের শিক্ষা হয়নি। তাদের শেষ বন্ধু ছিল বাংলাদেশ, মানে বাংলাদেশের শেখ হাসিনা যখন ক্ষমতায় সেই সরকারটি, এবং তারা ভেবেছিল এটাই তাদের শেষ তাস, এবং এটাকে কোনোভাবেই তারা হারতে দিতে রাজি না। হারতে দিতে রাজি নয় বলেই 2014-এর মতো হাস্যকর ইলেকশন, 18-এর মতো ইলেকশন এবং 24-এর মতন ইলেকশন তারা চোখ বন্ধ করে সমর্থন করে গেছে। সেই হাসিনাকে যখন পালিয়ে যেতে হয়েছে, ভারতের পক্ষে সেটা হজম করা সত্যিই কঠিন ছিল। এবং এখন যেটা ভারতের, আমার মনে হয় যে ভারত যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা দেখিয়ে এই সরকারকে প্রতি মুহূর্তে তার লক্ষ্যচ্যুত করবার একটা চেষ্টা, যাতে এই সরকার কোথাও ফোকাস করতে না পারে, তাদের কাজ করতে না পারে, এই সরকারটি একটি সফল সরকার হিসেবে বিশ্ব দরবারের সামনে দাঁড়াতে না পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বব্যাপী অতি সম্মানিত ব্যক্তি, তিনি যাতে তার যেই লেজিটিমেসি আছে, তার যেই সমর্থন আছে, তার যেই জনপ্রিয়তা আছে বিশ্বব্যাপী, সেটা একটি প্রশ্ন। না, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা, সেটি তো রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু কার্যত কি হচ্ছে সহযোগিতার প্রশ্নে সরকারের প্রতি? আমি তো মনে করি একটা অভূতপূর্ব ঐক্য আমরা লক্ষ্য করেছি। প্রতিটি দল তাদের নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব বক্তব্য আছে, নিজস্ব মতামত আছে। তারা কেউ মনে করে সংবিধান নতুন করে লিখতে হবে, কেউ মনে করে সংবিধান সংশোধন করলেই হবে, কেউ মনে করে এখনই নির্বাচন দরকার, কেউ মনে করে সংশোধনের পরে নির্বাচন দরকার। তারপরেও তো তারা একই প্ল্যাটফর্মে এসছে, এবং তারা সকলেই একতাবদ্ধ হয়েছে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সম্মান এবং মর্যাদার প্রশ্নে, এবং তারা একতাবদ্ধ হয়েছে মিথ্যার বিরুদ্ধে। দেখুন, মিস ইনফরমেশন না, ভারতের মিডিয়া আমি খুব মাইনিউটলি ফলো করছি, তারা ডিসইনফরমেশন দিচ্ছে, একটার পর একটা ডিসইনফরমেশন। তারা যেই গল্প বলছে সেই সঙ্গে যে ভিডিও চিত্র দেখাচ্ছে, সেই ভিডিও চিত্রটি 5ই অগস্টের আগে, অর্থাৎ তাদের পেয়ারের নেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থেকে নিজের দেশের মানুষকে স্নাইপার গান দিয়ে মানে পাখির মতো হত্যা করেছে, সেই সময়কার ভিডিও তারা পাশে দেখাচ্ছে, আর ওইদিকে তারা বয়ান দিচ্ছে একটার পর একটা মিথ্যা। আপনি কি দেখেছেন এই যে একটা মুসলমান আইনজীবী নৃশংসভাবে স্লটার্ড হলো, মানে তাকে ভয়াবহ কায়দায় হত্যা করা হলো? আপনারা কি কোথাও, বাংলাদেশ তো ভাই 90% মুসলিম মানুষের দেশ, কোথাও কোনো উত্তেজনা, সংখ্যালঘুদের ব্যাপারে বিরূপ মন্তব্য, তাদের ছোট করে কথা, তাদের উপর আক্রমণ কোথাও হয়েছে? হয় নাই। দ্বিতীয়, আপনারা কি ভারতীয় মিডিয়াকে এই আইনজীবী হত্যার বিষয়টিকে বড় করে তুলে আনতে দেখেছেন? দেখেন নাই। কেন দেখছেন না সেই প্রশ্নগুলো আরো শুনবো। আপনারা চিন্ময়ের গ্রেফতারকে যেভাবে ভারত দেখিয়েছে, আমাদের মুসলিম আইনজীবী হত্যাকে তারা সেভাবে দেখায়নি। আমি একটা লাইন দিয়ে শেষ করি, আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে চিন্ময় কিংবা যে মুসলিম ভাইটি আমার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা দুজনেই বাংলাদেশের নাগরিক। আমরা ধর্ম দিয়ে তাদের কাউকেই বিচার করছি না।